গোটা দেশ যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ছে, ওসমান হাদিরা প্রাণ দিচ্ছে, ঠিক তখনই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে উঠেছে ভয়ঙ্কর এক অভিযোগ। অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বলেছেন, নব্য আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে বিএনপি। এমনকি আওয়ামী লীগের বিদায়ের পর তারেক রহমানের কাঁধে ভর করে বাংলাদেশে আবারও আধিপত্যবাদ বিস্তার করার অপচেষ্টা করছে ভারত। সে লক্ষ্যে খালেদা জিয়ার জানাজার দিন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নাকি তারেক রহমানের সাথে সংসদ ভবনের একটি গোপন কক্ষে 40 মিনিট মিটিংও করেছেন। এরপরে প্রশ্ন উঠতে শুরু করেছে, বিএনপি কি তাহলে এদেশে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে নব্য ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে? সংসদ ভবনের বদ্ধ রুমে এস জয়শঙ্করের সাথে কি মিটিং হলো তারেক রহমানের, চলুন দেখে নেওয়া যাক। এস জয়শঙ্কর বিশ্বের সর্বাধিক ক্ষমতাধর পররাষ্ট্র মন্ত্রীদের একজন, খুবই আলট্রা এগ্রেসিভ একজন ডিপ্লোম্যাট। হাই প্রোফাইল এজেন্ডা ছাড়া কোনো দেশে ট্রাভেল করেন না। অনেকেই সেদিন অবাক হয়েছেন তিনি বাংলাদেশে আসবেন শুনে। এই ধরনের ইস্যুতে সাধারণত একটা বিবৃতি দিয়ে বসে থাকেন উনি, কিন্তু তার বাংলাদেশে আসার খবরে নড়ে চড়ে বসে রাজনৈতিক বিশ্লেষকরা। সবাই বের করার চেষ্টা করতে থাকেন কেন তিনি বাংলাদেশে এসেছেন। সেদিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শেষ বিদায় জানাতে আসেন এবং ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনা শুভ বার্তা তারেক জিয়ার হাতে হস্তান্তর করেন। এতটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু পাকিস্তান, নেপাল, ভুটান আরও অনেক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আসেন। তারা সবাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন, কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিশেষ সামরিক বিমানে চড়ে তেজগাঁও সামরিক বিমানবন্দরে নামেন। প্রশ্ন উঠেছে, এস জয়শঙ্কর একজন বেসামরিক লোক, কিন্তু তিনি বিশেষ সামরিক বিমানে কেন বাংলাদেশে এলেন এবং অন্যান্য দেশের স্পিকার ও পররাষ্ট্র মন্ত্রীরা প্রধান উপদেষ্টা ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তারেক জিয়া ছাড়া অন্য কারোর সাথে কোনো বৈঠক বা সৌজন্য সাক্ষাৎ করেননি কেন? কেউ কেউ বলছেন ডক্টর ইউনূসের সাথে ভারতের সম্পর্ক ভালো নয়, তাই ভারত চেষ্টা করছে তারেক রহমানের মাধ্যমে ভারতের স্বার্থবাদী সম্পর্ককে এগিয়ে নিতে। বিষয়টিকে অনেকে বাঁকা চোখে দেখছেন। তাদের দাবি, বাংলাদেশ যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ছে তা তারেক রহমানের হাত ধরে আবারও ব্যাহত হতে পারে। কেউ কেউ আগ বাড়িয়ে বলেও ফেলেছেন, ভারতের সাথে সম্পর্ক গড়ে এদেশের ক্ষমতায় আসার যে স্বপ্ন বিএনপি দেখছে তা কখনোই বাস্তবায়ন হবে না। এদিকে পিনাকি ভট্টাচার্য ফেসবুকে লিখেছেন, খালেদা জিয়ার জানাজার দিন সংসদ ভবনের এক কক্ষে তারেক রহমান ও জয়শঙ্কর প্রায় 40 মিনিট একান্তে কথা বলেন। যে কোনো বাইল্যাটারাল আলাপের ফলে ব্রিফিং হওয়া উচিত। গুরুত্বপূর্ণ দুই ব্যক্তির আলাপের ব্রিফ জাতি জানতে চায়, বিশেষ করে তা যখন ভারতের সাথে সংশ্লিষ্ট। যদিও বিএনপির পক্ষ থেকে ওই গোপন মিটিংয়ে কী নিয়ে আলোচনা হয়েছে তা পরিষ্কার করে বলা হয়নি। এমনকি আদৌ মিটিং হয়েছে কিনা সেটিও স্বীকার করা হয়নি। তবে একটি বিষয় খেয়াল করলে তাদের মিটিংয়ের বিষয়ে নিশ্চিত হওয়া যায়, তা হচ্ছে সেদিন জানাজার নামাজের সময় দুপুর 2টার দিকে নির্ধারণ করা হলেও তারেক রহমান প্রায় 1 ঘন্টা পর জানাজায় উপস্থিত হন। ধারণা করা হচ্ছে ওই সময় তিনি জয়শঙ্করের সাথেই ছিলেন। তবে দুই নেতার কী নিয়ে কথা হয়েছে তার একটি ইঙ্গিত পাওয়া যায় পিনাকির আরেক স্ট্যাটাসে। সেখানে তিনি লিখেছেন, মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানাতে ঢাকায় এসেছিলেন প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপির কয়েকজন শীর্ষ ব্যক্তির সাথে তিনি কথা বলেছেন। সেখানে তার চাওয়া ছিল, 1. দুই দেশের সম্পর্কের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তার হ্রাস করতে হবে। 2. আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। 3. এ লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনে 12 ফেব্রুয়ারির নির্ধারিত নির্বাচনের তারিখ পেছাতে হবে। যদিও তারেক রহমান জয়শঙ্করের দাবির বিষয়ে কি বলেছেন তা জানা যায়নি, তবে তারেক রহমানের এই ভারত প্রীতি দেশের অধিকাংশ মানুষই নেতিবাচক দৃষ্টিতে দেখছেন। যাই হোক, এদিকে ডয়েচে ভেলে বলছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এই নির্বাচনে নেই। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোটের সঙ্গে জামায়াতের নেতৃত্বাধীন জোটের মধ্যে মূল লড়াই হবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান। প্রথম ভাষণে তার অগ্রাধিকারের কথা চিন্তা ভাবনায় স্পষ্ট করে দিয়েছেন তিনি। প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচনে তারেকের ওপরেই কি ভরসা করবে ভারত? মানে বিএনপিকে কি তাহলে আওয়ামী লীগের নজরে দেখছে দেশটি?
অপি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত ডিডব্লিউকে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের কাছে তারেক রহমানই সবচেয়ে ভালো বিকল্প হতে পারে। বাংলাদেশের কিছু মানুষের এবং বিএনপির একটা অংশের মধ্যে ভারত বিরোধী মনোভাব রয়েছে। তারেক সেই জনমত থেকে একেবারে সরে আসতে পারবেন না। তবে বিএনপি এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় বিকল্প। কূটনীতি বিশেষজ্ঞ ও প্রবীণ সাংবাদিক প্রণয় শর্মা ডিডব্লিউকে বলেছেন, অতীতে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মসৃণ ছিল না, বরং প্রচুর সমস্যা ছিল। তবে মনে হয় বিএনপিও শিক্ষা নিয়েছে। ভৌগোলিক ও অর্থনৈতিক দিক থেকে দুই দেশের সুসম্পর্ক জরুরি। ভারতের কাছে হাসিনার মতো বন্ধু পাওয়া মুশকিল। তবে বর্তমান পরিস্থিতিতে তারেক ভারতের কাছে সবচেয়ে ভালো বিকল্প। সব মিলিয়ে তারেক রহমানকে পেয়ে ভারত যে খুশি তা বোঝা গেছে আরেকজন বিশেষজ্ঞের কথায়। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী বলেন, তারেক এখন বদলে গেছেন। বৃহস্পতিবার বাংলাদেশে পা দিয়ে তিনি যা বলেছেন তাতে ভারত বিরোধী সুর ছিল না। মোহাম্মদ ইউনুস, ছাত্র নেতারা, এমনকি বিএনপির কিছু নেতাও সম্প্রতি ভারত বিরোধী কথা বলেছেন। তারেক সে পথে হাঁটেননি, একবারও ইসলামী রাষ্ট্র নিয়ে কথা বলেননি। বিশ্বনাথের মতে মৌলবাদীদের সঙ্গে তারেকের একটা লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হবে। সেখানে তারেক কি করেন সেটাই দেখার জন্য, তার জন্য প্রচার পর্যন্ত অপেক্ষা করতে হবে। শ্রী রাধা মনে করেন, ভারতের কাছে বিএনপি সেফেস্ট বেট। ভারতীয় প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক বিশ্লেষণে জানিয়েছে, তারেক রহমানের সেই ফিরে আসা দিল্লির জন্য কেন তাৎপর্যপূর্ণ ও স্বস্তির খবর হতে পারে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের সাধারণ নির্বাচন কেবল এদেশের মানুষের জন্যই নয়, ভারতের আঞ্চলিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ যখন নির্বাচনে আসার সুযোগ থেকে কার্যত দূরে, ঠিক সেই মুহূর্তে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির পুনরুত্থানকে অত্যন্ত ইতিবাচকভাবেই দেখছে ভারত। ইন্ডিয়া টুডের মতে, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ ভারত বিরোধী মনোভাব এবং উগ্রপন্থী শক্তির আস্ফালন দিল্লির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের ফেরা বিএনপির তৃণমূল কর্মীদের উজ্জীবিত করবে, যা একটি গণতান্ত্রিক স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হতে পারে বলে মনে করছে দিল্লি। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এক জনমত জরিপে আগামী নির্বাচনে তারেক রহমানের দল সর্বাধিক আসন পাওয়ার সম্ভাবনা থাকলেও একসময়ের মিত্র জামায়াতও খুব একটা পিছিয়ে নেই। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠনের অভাবনীয় বিজয় ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এই পরিস্থিতিতে ভারতকে বিএনপির প্রতি কিছুটা নমনীয় হতে দেখা গেছে। ঐতিহাসিকভাবে সম্পর্কের টানাপোড়েন থাকলেও বিএনপিকে বর্তমানে জামায়াতের তুলনায় অধিকতর উদার ও গণতান্ত্রিক বিকল্প হিসাবে ভাবতে হচ্ছে ভারতকে। নয়াদিল্লি আশা করেছে তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপি কর্মীদের উজ্জীবিত করবে এবং দলটি পরবর্তী সরকার গঠন করবে। উল্লেখ্য যে নির্বাচনে অংশ নেওয়া ছাত্র নেতৃত্বাধীন ন্যাশনাল সিটিজেন পার্টির অভিযোগ করেছে যে বিএনপি তাদের দল আওয়ামী লীগের সদস্যদের যোগ দেওয়াচ্ছে। হাসিনা সরকারের আমলে বাংলাদেশের সাথে ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে তিনি সম্পর্ক ভারসাম্য বজায় রেখে চলতেন। সব মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি কিছুটা হলেও এদেশে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের কাজ করছে, যা ভারত বিরোধীদেরকে তারেক রহমানের ইস্যুতে অস্বস্তিতে ফেলেছে। বিশেষ করে যখন ভারতীয় আধিপত্য টেকাতে শহীদ হওয়া ওসমান হাদির মৃত্যুর এক মাসও হয়নি, ঠিক তখন হাদির রক্তের উপর দাঁড়িয়ে তারেক রহমানের ভারতপ্রীতি বিএনপির জন্য ভোটের মাঠে মোটেই সুখকর বার্তা নয়। সুপ্রিয় দর্শক, ভারতের সাথে গোপন সম্পর্ক বজায় রেখে তারেক রহমান কি ঠিক কাজ করেছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।